আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। আফগানিস্তানে ন্যাটোর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ ট্রাম্পের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। বিশ্ব অর্থনৈতিক ফোরামে শেহবাজের সঙ্গে সেনাপ্রধান আসিম মুনির বিশ্বজুড়ে বিতর্ক। ভূমধ্যসাগরে রাশিয়ার ছায়া নৌবহর জব্দ করল ফ্রান্স। আরও ৫ বছরের জন্য ভিয়েতনামের নেতা নির্বাচিত হলেন তোলাম। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফাঁকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো মিত্রদের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আক্রান্ত হলে ইউরোপীয় মিত্ররা পাশে দাঁড়াবে কি না সে বিষয়ে তিনি নিশ্চিত নন। ট্রাম্পের এই মন্তব্য ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশেষ করে এমন সময় এই বক্তব্য এসেছে যখন গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের অবস্থানের কারণে ন্যাটো সদস্য ডেনমার্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। উল্লেখ্য, ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর ন্যাটোর ইতিহাসে প্রথমবারের মতো অনুচ্ছেদ ৫ কার্যকর করা হয়। এর আওতায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রায় ২০ বছর আফগানিস্তানে সামরিক অভিযান পরিচালনা করে ন্যাটো ও সহযোগী দেশগুলো। তবে সাক্ষাৎকারে ট্রাম্প আফগানিস্তান যুদ্ধে মিত্রদের ভূমিকা খাটো করে বলেন তারা সামনের সারিতে ছিল না। অথচ ওই যুদ্ধে ন্যাটোর মিত্র দেশগুলোর প্রায় ৩,৫০০ সেনা নিহত হন, যার মধ্যে যুক্তরাজ্য ও ডেনমার্ক সহ ইউরোপীয় দেশগুলোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ছিল। ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় ন্যাটোর মহাসচিব মার্ক রুটে দাভোসেই পাল্টা মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আক্রান্ত হলে ইউরোপ অবশ্যই পাশে দাঁড়াবে, যার প্রমাণ আফগানিস্তান যুদ্ধেই দেখা গেছে। তিনি আরও বলেন, প্রতি ২ জন মার্কিন সেনার বিপরীতে একজন করে অন্য ন্যাটো দেশের সেনা আর ঘরে ফিরতে পারেননি, এটি উপেক্ষা করা যায় না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর করেছেন। এর আগে ১ বছর আগে তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে এই প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিলেন। কোভিড-১৯ মহামারীর সময় WHOকে অতিমাত্রায় চীন কেন্দ্রিক বলে সমালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ জানায়, মহামারী ব্যবস্থাপনায় ব্যর্থতা, প্রয়োজনীয় সংস্কারে অক্ষমতা এবং সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক প্রভাবের কারণেই যুক্তরাষ্ট্র এই সংস্থা থেকে সরে দাঁড়িয়েছে। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে WHO। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেসাস বলেন, যুক্তরাষ্ট্রের এই প্রত্যাহার শুধু WHOর জন্য নয়, বরং যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তিনি পোলিও নির্মূল, HIV, এইডস প্রতিরোধমাত্রী মৃত্যু হ্রাস এবং তামাক নিয়ন্ত্রণে WHOর ভূমিকার কথা তুলে ধরেন। WHO সদস্য রাষ্ট্রগুলো ভবিষ্যৎ মহামারী মোকাবিলায় একটি আন্তর্জাতিক মহামারী চুক্তি প্রণয়ন করে, যেখানে ভ্যাকসিন ও ওষুধের ন্যায্য বণ্টনের বিষয়টি অন্তর্ভুক্ত। গত বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্র ছাড়া সব সদস্য রাষ্ট্র এই চুক্তিতে সম্মত হয়। যুক্তরাষ্ট্র ঐতিহ্যগতভাবে WHOর অন্যতম বৃহৎ দাতা হলেও ২০২৪ ও ২০২৫ সালের জন্য নির্ধারিত অনুদান পরিশোধ করেনি। এর ফলে সংস্থাটিকে বড় পরিসরে কর্মী ছাঁটাই করতে হয়েছে। WHOর আইনজীবীদের দাবি, যুক্তরাষ্ট্রের প্রায় $২৬০ মিলিয়ন বকেয়া রয়েছে যদিও ওয়াশিংটন এ অর্থ পরিশোধের কোনো বাধ্যবাধকতা স্বীকার করেনি। বৃহস্পতিবার ২২শে জানুয়ারি প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী বিশ্ব অর্থনৈতিক ফোরামের WEF সম্মেলনের ফাঁকে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছে। এসব বৈঠকের মধ্যে ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে আলোচনা। সাধারণত WEF একটি বেসামরিক রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃত্বকেন্দ্রিক প্ল্যাটফর্ম হলেও এবারের সম্মেলনে পাকিস্তানের দায়িত্বপ্রাপ্ত সেনাপ্রধানের উপস্থিতি দেশটিকে ব্যতিক্রমী অবস্থানে দাঁড় করিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে কোনো প্রধান গণতান্ত্রিক দেশ তাদের বর্তমান সামরিক প্রধানকে এ ধরনের বেসামরিক বৈশ্বিক মঞ্চে পাঠায়নি। ফলে পাকিস্তানে বেসামরিক ও সামরিক ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পাকিস্তান সরকারের দাবি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতার বার্তা দিতেই প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যৌথভাবে সম্মেলনে অংশ নিয়েছেন। বিশেষ করে স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল SIFC গঠনের মাধ্যমে খনিজ জ্বালানি, কৃষি ও প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগ বাড়াতে সেনাবাহিনী সরাসরি ভূমিকা রাখছে।
তবে বিশ্লেষকদের মতে এই যৌথ উপস্থিতি আন্তর্জাতিক মহলে এমন ইঙ্গিতই দিচ্ছে যে পাকিস্তানে বেসামরিক নেতৃত্ব এখনও এককভাবে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করার মতো পর্যাপ্ত ক্ষমতাবান হয়ে ওঠেনি। ইউক্রেনে সামরিক অভিযানের জেরে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে ভূমধ্যসাগরে রাশিয়ার একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ফরাসি নৌবাহিনী। জাহাজটি রাশিয়ার তথাকথিত শ্যাডো ফ্লিটের অংশ বলে ধারণা করা হচ্ছে, যা পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত হয়। ফরাসি নৌ কর্তৃপক্ষ জানিয়েছে জব্দ করা জাহাজটির নাম গ্রিঞ্চ। স্পেন ও মরক্কোর মধ্যবর্তী গভীর সমুদ্রে মিত্র দেশগুলোর সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। গোয়েন্দা ও ট্র্যাকিং তথ্য দিয়ে অভিযানে সরাসরি সহায়তা করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি নিশ্চিত করেছেন জাহাজটির গতিবিধি নিয়মিতভাবে পর্যবেক্ষণে যুক্তরাজ্য সহায়তা দিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান সমুদ্র আইন সংক্রান্ত জাতিসংঘ কনভেনশন আনক্লস মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে জাহাজটি একটি বন্দরে নেওয়া হয়েছে এবং আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। 2022 সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর ইউরোপীয় ইউনিয়ন একাধিক নিষেধাজ্ঞা প্যাকেজ জারি করলেও মস্কো চীন ও ভারতের মতো দেশে ছাড়ে তেল বিক্রি অব্যাহত রেখেছে। গবেষণা সংস্থাগুলোর মতে ভুয়া পতাকা ব্যবহার করে বিপুল পরিমাণ রুশ তেল পরিবহন হচ্ছে, যা যুদ্ধের অর্থায়নে সহায়তা করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই পদক্ষেপের জন্য ফ্রান্সকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ইউরোপীয় উপকূলে রাশিয়ার অবৈধ তেল পরিবহন বন্ধ করা জরুরি। অন্যদিকে ফ্রান্সে নিযুক্ত রুশ দূতাবাস জানিয়েছে জাহাজ জব্দের বিষয়ে তাদের আগে থেকে কিছু জানানো হয়নি এবং তারা জাহাজে কোনো রুশ নাগরিক রয়েছেন কি না তা খতিয়ে দেখছে। ভিয়েতনামের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা হিসেবে আরও 5 বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন তো লাম। শুক্রবার পার্টির কেন্দ্রীয় কমিটির সর্বসম্মত ভোটে তিনি আবারও দলটির জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন। একদলীয় রাষ্ট্র ভিয়েতনামে কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি সবচেয়ে ক্ষমতাধর পদ। 5 বছর পরপর অনুষ্ঠিত দলীয় কংগ্রেসের পর কেন্দ্রীয় কমিটি এই পদে নির্বাচন করে। এবার 180 সদস্যের কেন্দ্রীয় কমিটির সবাই 68 বছর বয়সী তো লামের পক্ষে ভোট দেন। পুনর্নির্বাচনের পর দেওয়া বক্তব্যে তো লাম বলেন দলের পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থার ভেতরেও আরও গভীর সংস্কার প্রয়োজন। সততা, দক্ষতা, মেধা ও সাহসের ওপর ভিত্তি করে একটি কার্যকর শাসন ব্যবস্থা গড়ে তোলাই তাঁর লক্ষ্য। এর আগে দলীয় কংগ্রেসে তিনি চলতি দশকে বছরে 10% বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য ঘোষণা করেন, যা এবার দলীয় প্রস্তাবে অন্তর্ভুক্ত হয়েছে। তবে বিনিয়োগকারী ও কূটনীতিকরা এই লক্ষ্যকে উচ্চাভিলাষী বলে মনে করছেন। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী আগামী 2 বছরে ভিয়েতনামের গড় প্রবৃদ্ধি হতে পারে প্রায় 6.5%। 2024 সালের মাঝামাঝি দায়িত্ব নেওয়ার পর তো লামের সময়কালে প্রশাসনিক সংস্কার ও আমলাতান্ত্রিক জট কমানোর উদ্যোগ প্রশংসিত হলেও এর ফলে সরকারি খাতে চাকরি হারানো নিয়ে সমালোচনাও রয়েছে। পুনর্নির্বাচনের পর তো লাম দলীয় ঐক্য বজায় রাখার অঙ্গীকার করেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে দেশটির প্রেসিডেন্ট হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এদিকে তো লামের পুনর্নির্বাচনে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি ভিয়েতনাম ও চীনকে অভিন্ন ভবিষ্যতের অংশীদার হিসেবে উল্লেখ করেন।